এই যে ফরহাদ মজহার সাম্প্রতিককালে একেবারে সবচাইতে কী বলা যায় আলোচিত একজন ব্যক্তিত্ব, তো ওনাকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা এগুলো আছে, কিন্তু উনি কিন্তু তারপরেও মাঝে মাঝে কিন্তু ভালো ভালো কিছু কথা বলেন, যেটা কিন্তু স্বীকার করতেই হবে। তো তার মধ্যে তিনি একটা খুবই চমৎকার একটা কথা বলছেন, আমি দেখলাম, আমার নজরে পড়লো। সেটা হলো যে কুমিল্লার কোনো একটা অনুষ্ঠানে গিয়ে উনি কিন্তু বলছেন ফ্যাসিজম আমাদের সবার মধ্যেই কাজ করে। একজ্যাক্টলি, একেবারে খাঁটি কথা। আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে অবচেতন মনে এই ফ্যাসিজম বিষয়টা কিন্তু আছে, এবং তারা যদি সুযোগ সুবিধা পায় তাহলে সেটাই কিন্তু তারা বাস্তবে প্রয়োগ করে। তো এখানে এই ফরহাদ মজহার এই বিষয়টা, অর্থাৎ বাংলাদেশের মানুষের চরিত্রের এই বিষয়টা উনি বলছেন বটে, কিন্তু কেন বাংলাদেশের মানুষের মধ্যে মনের মধ্যে যে ফ্যাসিজম কাজ করে বা বাংলাদেশের মানুষের চরিত্রের সাথে ফ্যাসিজম একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এইটার ব্যাখ্যা সঠিকভাবে উনি দেন নাই। আমার ধারণা উনি জানেন যে কী কারণে বাংলাদেশের মানুষের এই অবস্থা, বাট প্রকৃত সত্যটা বললে পরে তার আবার কোনো বিপদ হয় কি না, তার গ্রহণযোগ্যতা কমে যায় কিনা, এই জন্যে ঘুরিয়ে পিছিয়ে এটা ওটা সেটা নানা কিছু বলে বুঝাতেছে, অর্থাৎ ঘটনা বলে, কিন্তু বিশ্লেষণগুলো সঠিকভাবে উনি করেন আমার কাছে তা মনে হয় না। উনি যদি সত্যিকার অর্থে একজন সমাজ চিন্তক হন, একজন দার্শনিক হন, বা একজন চিন্তক হন আর কি, তাহলে ওনার এটাও মনে হয় যে অত্যন্ত পরিষ্কারভাবে ব্যাখ্যা করা উচিত যে বাংলাদেশের মানুষ কেন ফ্যাসিজম এর ধারক এবং বাহক, অথচ এই যে পার্শ্ববর্তী দেশ ভারত, তাই না, ভারতের লোকজনরা তো এরকম ফ্যাসিস্ট চিন্তা চেতনার অধিকারী না। তো এ বিষয়ে আমার মনে হয় যে তুলনা করে তার ব্যাখ্যাগুলো করা উচিত। তো এখন সর্বপ্রথমে আমাদের দেখতে হবে যে ফ্যাসিজমটা আসলে কি। ফ্যাসিজম হচ্ছে একেবারে চূড়ান্ত একাত্ম, অর্থাৎ আমি যেটা ভাবি, আমি যেটা করি এবং আমি যেটা বলি এটাই সবাইকে করতে হবে, এবং এর বিরুদ্ধে কেউ যদি যায় তাহলে কী করতে হবে, তাকে শাস্তি দিতে হবে, তার কল্লা কেটে ফেলতে হবে, তাই না, অর্থাৎ তার কণ্ঠরোধ করতে হবে। এটা হলো ফ্যাসিজম একেবারে সহজ সরল ভাষায়। এরকমভাবে যদি আমরা ব্যাখ্যা করি বা এটাই যদি ফ্যাসিজমের সংজ্ঞা হয়, তাহলে এই শেখ হাসিনার আমলে শেখ হাসিনার যে আচরণগুলো, এটাকে বলা যায় যে ফ্যাসিজম ছিল তার মধ্যে, এবং উনি একজন ফ্যাসিস্ট। এবং একইভাবে শেখ হাসিনার পতনের পরে যে বর্তমানে সমন্বয়করা গোটা বাংলাদেশে যেভাবে কথাবার্তা বলে, হুঙ্কার দেয়, হুমকি ধামকি দেয়, এবং বিভিন্ন অফিস আদালতে গিয়ে তারা যে কর্মকাণ্ড করে, একে বাদ দেয়, ওকে আউট করে দেয়, ও চাকরি খায়, এ তালিকা ধরিয়ে দেয়, এদের চাকরি করতে হবে, এবং তারা কিন্তু ভিন্ন মত একেবারে সহ্য করতে পারে না। অর্থাৎ বস্তুত এরা নিজেরাই এখন শেখ হাসিনার চাইতে আরও বড় ফ্যাসিস্ট, যেটা এদের কর্মকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি। তো এটা কেমন ধরনের কথা, এরা নিজেরা এক ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করলো, ভালো কথা। তো এখন তারা নিজেরাই যদি তার চাইতে বেশি ফ্যাসিজম আচরণ করে, তাহলে হলোটা কি, তাহলে বাংলাদেশের মানুষের লাভটা কী? বাংলাদেশের মানুষ আসলে কিছু লাভ করতে পারলো? আমার তো মনে হয় না। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষের মনের মধ্যে আমরা ফ্যাসিজম আচরণ কেন দেখি? এর একেবারে সম্পূর্ণ উত্তরটা হলো, একেবারে শর্টকাট উত্তর হলো যে বাংলাদেশের মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা নাই। গণতান্ত্রিক চেতনা নাই, বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক না, এবং এরা গণতন্ত্র চর্চাও করে না। এখন গণতন্ত্রের সঙ্গে কি বাক স্বাধীনতা, তাই না, অর্থাৎ গণতন্ত্রের মূল যে কম্পোনেন্ট সেটা হলো বাক স্বাধীনতা, এবং এই বাক স্বাধীনতা মানে আমি আপনার সমালোচনা করব, এইটা আপনি না মানতে পারেন, বাট আপনাকে শুনতে হবে, এবং আপনি যদি পাল্টা উত্তর দেন তাহলে ভদ্রচিত ভাষায় আপনার যে সমালোচনা করা হলো এটার যুক্তি আপনি খণ্ডন করবেন, কিন্তু কখনো আপনি ব্রুটাল ফোর্স ইউজ করতে পারবেন না, অর্থাৎ ফিজিক্যালি টর্চার করতে পারবেন না, আক্রমণ করতে পারবেন না, অ্যাগ্রেসিভ হতে পারবেন না। দিস ইজ কল্ড দ্য এনভায়রনমেন্ট অফ ডেমোক্রেসি, রাইট? অর্থাৎ প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতার সুযোগ থাকবে, প্রত্যেকটা মানুষই সমালোচনার ঊর্ধ্বে না, প্রত্যেকেই সমালোচনা করা যাবে, এরকম।
তো আমরা ওই যে শেখ হাসিনার সময় আমরা দেখতাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে কেউ সমালোচনা করতে পারতো না, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার যদি মহানায়ক হয়েও থাকেন, হি ওয়াজ আফটার অল এ হিউম্যান বিইং, অ্যান্ড অবভিয়াসলি as a human being he may have done lots of errors in his life. তাহলে সেগুলোকে তো সমালোচনা করাই যাবে, তাই না? একজন মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, এটা তো আমরা অবশ্যই ভালো করে জানি। এবং বঙ্গবন্ধু বস্তুত পক্ষে স্বাধীনতার আগ পর্যন্ত ওনার লিডারশিপ, ওনার কর্মকাণ্ড, ওনার সাহসিকতা, ওনার তেজস্বিতা, এগুলো কিন্তু অবিসম্বাদিত, স্বীকার্য, এগুলোতে কিন্তু কোনো সন্দেহ নাই। বাংলাদেশের মানুষের জন্য উনি এগুলো করছিলেন। বাট উনি যখন স্বাধীনতার পর বাংলাদেশের ক্ষমতা আসেন, তখন তার কর্মকাণ্ডগুলো ছিল অনেক সমালোচনাযোগ্য, এবং হি ওয়াজ অ্যাকচুয়ালি এ ফেইল্ড অ্যাডমিনিস্ট্রেটর ইন বাংলাদেশ হিস্ট্রি। এখন শেখ হাসিনার আমলে দেখা যেত যে বঙ্গবন্ধুর বিষয়ে কেউ সমালোচনা করলে তার নানা রকম সাজা টাজা হতো, তো এটা তো আসলে ফ্যাসিজম, তাই না? এবং শেখ হাসিনার সমালোচনাও করা যেত না একটা পর্যায়ে। ওই আমরা টেলিভিশন টক শোতে দেখতাম যে সমালোচনা করতো, বাট অনেক কায়দা কানুন করে এমনভাবে করতো যাতে অনুভূতিতে আঘাত না লাগে। তো এইটা তো খুবই একটা খারাপ জিনিস। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আসলে এরকম কেন, এটা এরকম কেন? একেবারে ওই যে বললাম যে গণতন্ত্র তারা লালন করে না, ধারণ করে না, এবং কেন লালন করে না, ধারণ করে না, এ বিষয়ে আমাদের একটু যেতে হবে। কারণ বাংলাদেশের মুমিন মুসলমান তারা, মানে জনগণের মধ্যে তো মোর দ্যান 90% হলো মুসলমান, রাইট? এবং তারা কিন্তু তাদের জীবনে সবচাইতে গুরুত্ব দেয় তাদের ধর্ম ইসলামকে। এই ইসলামী যে ধর্মীয় বিশ্বাস, তার মধ্যে তো গণতন্ত্র হারাম, এটা কিন্তু হুজুররা বলে, তাই না? এবং কেন তারা বলে ক্লিয়ার কাট বলে যে গণতন্ত্র কেন হারাম। ইসলাম অনুযায়ী সব ক্ষমতার উৎস হলো আল্লাহ, আর গণতন্ত্র বলে সব ক্ষমতার উৎস হলো কি? জনগণ। তাহলে এটা কিন্তু শিরক, এটাই সত্য। এত কিছু জানার পরও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সারাক্ষণ মুখে গণতন্ত্র বলে ফেনা তোলে, এবং তারপরে নিজেরাই কিন্তু গণতান্ত্রিক না এবং গণতন্ত্র অনুসরণ করে না, কারণ তার মনের ভিতরে তো ইসলামী আদর্শ, ইসলামী বিশ্বাস, তাই না? তো তাই যদি হয় তাহলে তারা গণতন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চাইবে, ঠিকই আছে, কিন্তু ক্ষমতায় গেলে পরে আর গণতান্ত্রিক হবে না, গণতন্ত্রের চর্চা করবে না। এবং সেটা আমরা বাংলাদেশের খালি রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে খালি দেখি না, সাধারণ মানুষের ক্ষেত্রেও কিন্তু তাই। এই জন্যে বাংলাদেশে গণতন্ত্র বলতে এখন শুধুই মাত্র এটাই পাবলিক বিশ্বাস করে যে গণতন্ত্র মানে হলো জাস্ট ইলেকশন, মানে নির্বাচন, যে নির্বাচনে মানুষ ভোট দিয়ে এক দলকে ক্ষমতা আনবে আর এক দলকে পরাজিত করবে। এর বাইরে কিন্তু এরা গণতন্ত্র বলতে আর কিছু বুঝে না। তো যদি শুধুমাত্র এইটুক হয় যে গণতন্ত্র অর্থ হলো শুধুমাত্র নির্বাচন, ভোট দিবে এটুক, তাহলে কিন্তু আর ধর্মের সাথে সংঘাত হয় না। কিন্তু ডেমোক্রেসি মানে, অর্থাৎ গণতন্ত্র তো শুধুমাত্র ইলেকশন না, গণতন্ত্র মানে হলো তো ওই যে একে অন্যের সমালোচনা করতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, এবং সেই বাক স্বাধীনতা যে থাকবে সেটা কিন্তু কোনো নির্দিষ্ট বিষয়কে বাদ দিয়ে না। একজন রাজনৈতিক দলের নেতার বা রাজনৈতিক দলের যে আদর্শ সংবিধান, তাকে যেমন সমালোচনা করা যাবে, ঠিক তেমনি ধর্মেরও সমালোচনা করা যাবে, যেমন ইসলাম ধর্মের সমালোচনা করা যাবে, সনাতন ধর্মের বা খ্রিস্টান ধর্মের, বৌদ্ধ ধর্মের সমালোচনা করা যাবে, এটাই। কিন্তু বাংলাদেশের মুমিনদের বক্তব্য হলো যে তুমি দুনিয়াদারি সব সমালোচনা করতে পারো, কিন্তু ইসলামের কোনো ব্যাপারে তুমি সমালোচনা করতে পারবে না, তাহলে তো আর গণতন্ত্র হলো না, তাই না? এবং ঠিক এই কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক না, কারণ তারা জানে যে পরিপূর্ণ গণতন্ত্র যদি চালু হয়ে যায় তাহলে তাদের ধর্মের 12টা বেজে যাবে, এবং যে ধর্ম নিয়ে তারা আশ্রয় করে বেঁচে থাকে। বাংলাদেশের শিক্ষিত জনগণ যে আসলে জানে না যে ধর্মের মধ্যে অনেক আজগুবি কিস্সা কাহিনী আছে, এটা জানে না তা না, তারা জানে, এবং তারা এ ব্যাপারে সন্দিহানও যে আসলে এই সমস্ত ধর্ম আসলে ওই অলমাইটি গডের থেকে আসে নাই, কিছু মানুষ হয়তো তৈরি করছে, এই বিষয়গুলো জানার পরেও এটা নিয়ে আঁকড়ে পড়ে থাকে কেন? কারণ এন্ড অফ দ্য ডে দে সিক পিস ইনসাইড রিলিজিয়ন, এটাই
ধর্মের মধ্যে তারা এক ধরনের মানসিক শান্তি খুঁজে পায়। একজন মানুষ যদি দেখে যে তা মানে মানে একজন মানুষ যদি এটা আবিষ্কার করে যে তার সৃষ্টি হয়েছে জাস্ট র্যান্ডম কিছু অ্যাক্সিডেন্টে, গোটা মহাবিশ্ব সৃষ্টি হয়েছে র্যান্ডম কিছু অ্যাক্সিডেন্টে, যেমন এই যে বিগ ব্যাং, তাই না, এবং এর পিছনে কোনো ক্রিয়েটর নাই, কোনো উদ্দেশ্য নাই, কিছু নেই, তখন মানসিকভাবে মানুষ কিন্তু অসহায় বোধ করে। কারণ মানুষের যে মন মানসিকতা এবং তাদের যে চেতনা শক্তি এমন লেভেলে পৌঁছে নাই যে তারা কোনো একজন সৃষ্টিকর্তাকে আশ্রয় করে তার মধ্যে শান্তি খোঁজার পরিবর্তে কোনো সৃষ্টিকর্তা নেই এরকম একটা হলনেজের মধ্যে থাকতে অসহায় বোধ করে। আর বিশেষ করে অনুন্নত দেশগুলোতে এই জিনিসটা অনেক বেশি, কারণ অনুন্নত দেশে মানুষের জীবনে অনিশ্চয়তার মাত্রা অনেক বেশি না। যখনই সেই অনিশ্চয়তার মাত্রা বেশি থাকে তখন তারা ওই কোনো একজন সৃষ্টিকর্তার কাছে আশ্রয় নিয়ে বা তাকে ডেকে, যেমন নামাজ পড়ে বা জপ করে বা ধ্যান করে তারা শান্তি খোঁজে। যখন কেউ এই জন্য ধর্মের বিরুদ্ধে কথা বলে, এর কোনো অস্তিত্ব নাই, এটার কোনো মানে ভিত্তি নাই, এগুলো হলো মানুষ রচিত, এর পিছনে কোনো সৃষ্টিকর্তা নেই, এই কথাগুলো যখন বলে তখন মানুষ তার এই প্রচণ্ড রকম শান্তির জায়গা হারানোর ভয়ে তারা কিন্তু ক্ষেপে ওঠে। এই জন্যে দেশে যে শুধুমাত্র মুমিন মুসলমানরা ভয়ঙ্কর ধার্মিক এবং ধর্মান্ধ তা না, এখানে অন্যান্য ধর্মীয় লোকজন যারা আছে তারাও কিন্তু ধর্মান্ধ, বা ভারতে এই যে হিন্দুরা তারাও কিন্তু ধর্মান্ধ, ঠিক ওই কারণে। তো যাই হোক, যেটা বলছিলাম যে যেহেতু কোনো ধর্মই বস্তুত ওই গণতান্ত্রিক হতে শিখায় না, কিন্তু তার মধ্যে ইসলাম ধর্ম একেবারে ডাইরেক্টলি গণতান্ত্রিক হতে শিখায় না। আর অন্যান্য ধর্মের বিষয় হচ্ছে কি, তারা বলে যে ধর্ম হলো ব্যক্তিগত ব্যাপার, এটা তুমি বিশ্বাস করলে করো, না করলে না করো, অতএব সেখানে গণতান্ত্রিক চর্চায় কোনো সমস্যা নেই। যেমন ভারতে ওই হিন্দুরা, ওরা মনে করে যে ওদের ধর্মটা হলো ব্যক্তিগত ব্যাপার, এটা তার মানসিক শান্তির জন্য আলাদা একটা ব্যাপার, কিন্তু এর জন্যে ওই গণতন্ত্রের কোনো সংঘাত হয় না। এবং ঠিক সেই কারণে সেখানে দেবদেবতা নিয়ে নানা রকম হাস্য রহস্য করলে, সমালোচনা করলে হিন্দুরা কিন্তু খ্যাপে না। তার কারণ হচ্ছে যে যেহেতু এটা তো ব্যক্তিগত ব্যাপার, আমি ধর্ম বিশ্বাস করলাম কি করলাম না এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এর জন্য সাজা বা ফল ভোগ যাই আমার ব্যক্তিগতভাবে করব, তাই না। কিন্তু ইসলামটা কোনো ব্যক্তিগত ব্যাপার না, ইসলামটা হলো সামগ্রিক এবং অ্যাগ্রেসিভ, এইটা ব্যক্তিগত ব্যাপার না। ইসলাম আপনার ব্যক্তিগত জীবনে তো বটেই, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে সব জায়গায় ইসলামকে কিন্তু করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। সুতরাং এখানে কেউ যদি ইসলাম নিয়ে সমালোচনা করে তখন মুসলমানরা অনেক বেশি প্রতিক্রিয়া দেখায়, কারণ মুসলমানরা ইসলামকে ব্যক্তিগত বিষয় বলে মনে করে না, এবং সেটা কিন্তু তাদের সংজ্ঞা থেকেও বোঝা যায় যে তারা, যেমন ইসলামিক স্কলাররা বলে না, বা ইসলাম আসলে সবাই বলে যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ একটা সম্পূর্ণ জীবন বিধান। তো যখন এই সম্পূর্ণ জীবন বিধানটা তারা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে, তো কেউ যদি এটার সমালোচনা করে যে না আল্লাহ বলে কিছু নাই, ফেরেশতা বলে কিছু নাই, জিন বলে কিছু নাই, ওই জিব্রাইল এগুলো বানোয়াট কিসসা কাহিনী, তখন এরা টোটাল জীবনটা অর্থহীন বলে তারা ভয় পেয়ে যায়, এবং যে কারণে হচ্ছে কি এরা রিয়াকশন অনেক বেশি দেখায়। আর ছোটোবেলা থেকে এই মুসলমানদের কাছে এই যে হজরত মুহাম্মদ নামের একজন ব্যক্তি, যাকে নবী হিসাবে তারা বিশ্বাস করে, তার এমন কাল্পনিক চরিত্র তাদের সামনে ফুটায় তোলা হয়, যদি ইসলামের কিতাব থেকে পড়া হয় তো দেখা যাবে যে প্রকৃত ওই হিস্ট্রিক্যাল মুহাম্মদের যে জীবন, তার সাথে এই মুসলমানদের কাছে মানে হজরত মুহাম্মদ সম্পর্কে যেভাবে বলা হয় কমপ্লিটলি ডিফারেন্ট। যেভাবে মুসলমানদের কাছে মুহাম্মদ সম্পর্কে কাল্পনিক গল্প বলে বা কাল্পনিক চরিত্র হিসেবে তুলে ধরা হয়, বাস্তব মুহাম্মদ কিন্তু কমপ্লিটলি ভিন্ন। আপনি চিন্তা করে দেখেন না, মুসলমানরা হজরত মুহাম্মদকে একজন মানে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ মনে করে, এবং কোনো কারণ ছাড়াই জাস্ট মনে করে। এখন সেই সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ, এইবার আমরা হাদিস থেকে বা সিরাত থেকে যখন আমরা শুনি যে উনি তো প্রৌঢ়কালে 6 বছরের একটা শিশুকে বিয়ে করেছিলেন, উনি যে আয়েশাকে, তাই না। তো তখন কি চিন্তা করে দেখেন, কল্পনা করেছে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ, বাট সাথে সাথে এইবার তার সাথে একটা শিশুর বিয়ে হচ্ছে, এই বিষয়টা কি যায় না।
এবং যখনই যায় না তখনই মুসলমানরা কিন্তু খেপে যায়, কেন খেপে যায়? কারণ হযরত মুহাম্মদের প্রকৃত পরিচয় জানার আগেই তাকে মুসলমানদের হৃদয়ে সেই শৈশবকালে এমন একটা আসন তুলে দেওয়া হয় যে পরবর্তীতে হযরত মুহাম্মদ সম্পর্কে সত্য কথা বললেও মুমিন মুসলমানরা কিন্তু খেপে যায়। এবং যে কারণে ওই যে ভারতের এক মহিলা সত্য কথা বলাতে খেপে গেল না, তো আমার আসল কথা হচ্ছে যে এখানে ফরহাদ মজহার এখানে বলছে যে এই প্রত্যেকটা মানুষের মধ্যে যে ফ্যাসিজম আছে এর কারণ হচ্ছে ধর্মীয় কারণে মানুষ গণতন্ত্রকে লালন করে না, ধারণ করে না। আর ইসলাম হচ্ছে এমন একটা অ্যাগ্রেসিভ ধর্ম যে ধর্ম এই গণতন্ত্রকে খালি হারামই বলে না, গণতন্ত্র ইসলামের ভয়ঙ্কর শত্রু এভাবেই কিন্তু চিত্রিত হয়। এবং ঠিক সেই কারণে পৃথিবীর কোনো মুসলিম দেশে কিন্তু প্রকৃত গণতন্ত্র নাই। সিংহভাগ দেশে রাজা, বাদশাহ, সুলতান, আমির এরকম। আর বিভিন্ন দেশে ওই মাঝে মাঝে ইলেকশন টান যে হয়, কিন্তু যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যায় তারা কিন্তু স্বৈরতন্ত্র হয়ে যায়। আর অনেক দেশে তো সেনাবাহিনীরা ক্ষমতায় ঢুকে বসে থাকে, তাই না? এখন পশ্চিমা দেশগুলো অনেক দিন ধরে আসলে বুঝতো না যে মুসলিম দেশগুলোতে আসলে গণতন্ত্র কেন প্রতিষ্ঠা করা যায় না। তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, বাট দে হ্যাভ মিজারেবলি ফেইলড। হোয়াই? ইটস বিকজ democracy is extremely against Muslims religious faith. এখন পশ্চিমা দেশগুলা কিছুটা বোঝে যে আসলে মুসলমানদেরকে গণতান্ত্রিক বানানো সম্ভব না। আর যখনই তারা এই উপলব্ধিটা করছে তখনই এই পশ্চিমা দেশগুলো আপনারা খেয়াল করছেন এখন মুসলমানদের ওপরে ভয়ঙ্কর রকমভাবে তারা অ্যাগ্রেসিভ আচরণ করে। অর্থাৎ ইসলামী কর্মকাণ্ডকে তারা কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে গণ্য করে তাদের উপরে একেবারে সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ে। এই যে ইসরায়েল যে আপনার এই গাজায় হামাসের উপরে ঝাঁপিয়ে পড়লো, খেয়াল করেন হামাস কিন্তু একেবারে খাঁটি সুন্নি মুসলমান, সারা দুনিয়ার মুসলমান এটাই বিশ্বাস করে, তাই না? এবং এইটাকে হামাস কত বড় সন্ত্রাসী সংগঠন সেটাই কিন্তু এবার পশ্চিমা দুনিয়া তাদেরকে করছে, মানে ডিফাইন করছে এবং তাদেরকে নিষিদ্ধ করছে। দেখেন মুসলমানদের কাছে যারা খাঁটি মুসলমান এবং যাদের আচার আচরণ ইসলামিক মানে থিওলজি দিয়ে যদি ব্যাখ্যা করা হয় 100% সেগুলো হবে ইসলামিক। অর্থাৎ হামাস যে কর্মকাণ্ড করে এটা কিন্তু ইসলাম অনুযায়ী সবই ঠিক। যেমন 7 অক্টোবর 2023 সালে যে ইসরায়েলের উপর ঝাঁপায় পড়ছিল না, ওটা কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে ঠিক ছিল। কারণ ওই যে সূরা তাওবার 29 নম্বর আয়াতে বলা আছে না, যুদ্ধ করো ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ করে। তো তাহলে হামাস তো ইসলাম অনুযায়ী সঠিক কাজই করছিল, রাইট? কিন্তু ওই কর্মকাণ্ডকে পশ্চিমা দুনিয়া বলে সন্ত্রাসী কর্মকাণ্ড। ক্লিয়ার? অর্থাৎ ইসলামকে পশ্চিমা বিশ্ব এখন একটা সন্ত্রাসী আদর্শ ছাড়া আর কিছুই মনে করে না। এই কারণে মুসলমানরা যখন খাঁটি ইসলামী কর্মকাণ্ড করে তখন পশ্চিমা দেশগুলো এদেরকে বলে সন্ত্রাসী এবং বলে তাদের উপর ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়ে। এখানে কিন্তু আর কোনো মানবতা দেখায় না, কারণ পশ্চিমা দুনিয়া বুঝে গেছে যে এদেরকে কোনোভাবেই লাইনে আনা যাবে না। এরা এদের সন্ত্রাসী কর্মকাণ্ড অর্থাৎ এদের ইসলামী যে কর্মকাণ্ডগুলা সেটা যতই সন্ত্রাসমূলক হোক না কেন সেইগুলাকেই তারা ধারণ করে, লালন করে এবং মনে করে যে তাদের সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে। অর্থাৎ এদেরকে কোনোভাবেই বোঝানো যাবে না। অর্থাৎ এদের বিরুদ্ধে টিকে থাকতে গেলে এরা যে ভাষা বোঝে অর্থাৎ যুদ্ধের ভাষা, ওই একই ভাষায় এদের সাথে কথা বলতে হবে। এবং ঠিক সেই কারণে ইসরায়েলের পিছনে এই যে পশ্চিমা দুনিয়া সবাই এক কাটটা, এই যে ইসরায়েল মেরে কেটে সাফা করে দিচ্ছে না, আপনারা দেখবেন যে পশ্চিম ইউরোপীয় দেশগুলো এ ব্যাপারে ন্যূনতম কোনো পদক্ষেপ গ্রহণ করে না, কোনো প্রতিবাদ করে না। কেন করে না? এটা কিন্তু আজকে থেকে 15-20 বছর আগেও কিন্তু এরকম হতো না। তখন কিন্তু এরা এই ইসরায়েলের এগেনস্টে দাঁড়াতো, কিন্তু এখন দাঁড়ায় না। কারণ কি? কারণ এইটা বুঝে গেছে। এবং নট অনলি দ্যাট, এই যে ভারতে বিজেপি, ওই যোগী আদিত্যনাথ, ওই যে নরেন্দ্র মোদী, এরাও যে এখন মুসলমানদের এগেনস্টে কঠিন পদক্ষেপ নিতে 1 সেকেন্ড দেরি করে না, 1 সেকেন্ড চিন্তা করে না। কারণ কি? কারণ এই হিন্দুগুলো আগে বুঝতো না এই মুসলমানদের এই ধর্মীয় ব্যাপারগুলা। জবে থেকে আস্তে আস্তে এরা বোঝা শুরু করছে এবং যখন থেকে বোঝা শুরু করছে যে এরা গণতন্ত্রকে বিশ্বাস করে না, গণতন্ত্রকে তারা হারাম মনে করে এবং এদের চরিত্র হলো ফ্যাসিস্ট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম গণতান্ত্রিক সমাজে বসবাস করে গণতন্ত্রের সুযোগ নিয়ে এরা গণতন্ত্রকে ধ্বংস করার পায়তারা করে।
তখন থেকেই এই মুসলমানদের ব্যাপারে কেউ কিন্তু আর কোনো ছাড় দেয় না। এখন মুসলমানরা এটা যদি বুঝতে পারে, উপলব্ধি করে যে তাদের সমস্যা কী, দেন হয়তো তাদের ভবিষ্যৎ ভালো। আর যদি তারা কখনোই উপলব্ধি না করে, তারা বুঝতে না পারে যে তাদের মূল সমস্যাটা কী, তাহলে তাদের ভবিষ্যৎ যে খুবই খারাপ এবং তাদের ধর্মীয় মত অনুযায়ী কিয়ামত যে তাদের পরে হবেই, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।